ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও চড়েছে উত্তেজনার পারদ। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস। গত রবিবার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। תוך כדי כמה זה היה הכרחי, אבל כשאני כשר ביטחון הייתי בין מובילי ההחלטה। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাদস বলেন, স্বৈরশাসক খামেনিকে আমি এখান থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের হাত আরো লম্বা হয়ে তেহরান পর্যন্ত পৌঁছে যাবে। এবার তা ব্যক্তিগতভাবে আপনার দিকেও পৌঁছবে। להוביל את המערכה ולעמוד בה, ואני שמח שעד כה কাদসের এই হুমকির পর ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু কথার যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, বরং এর পরিণতি হতে পারে আরও এক দফা সরাসরি সংঘর্ষ। বিশেষ করে গত মাসের সামরিক টানাপোড়েনের অভিজ্ঞতা সামনে রেখে ইরান ইসরায়েল সম্পর্ক যে নতুন সংকটের দিকে যাচ্ছে তা অনেকটাই স্পষ্ট। ייתכן שאנשים חשבו שזה מילות סרק. গত 13 জুন ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা শুরু করে। মূলত ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে টানা আঘাত হানতে থাকে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবে ইরান ও ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে টানা 12 দিন ধরে। এ সময় যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে। তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনাকে গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে উল্লেখ করে এগুলোয় বিমান হামলা চালায়। আর এই পদক্ষেপের জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরান। এতে চরমে ওঠে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। তবে পরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 12 দিন যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ এবং সাময়িকভাবে সংঘর্ষ বন্ধ হয়। যদিও এতে উত্তেজনা পুরোপুরি থামেনি, বরং দুই পক্ষের কৌশলগত অবস্থান জোরদার ও পরস্পরের প্রতি আক্রমণাত্মক ভাষা অব্যাহত রয়েছে। مقابل خود رژیم صهیونیستی بایستند، هم در مقابل حامیان رژیم صهیونیستی بایستند. নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সরাসরি খামেনিকে হত্যার হুমকি নতুন মাত্রার উদ্বেগ তৈরি করেছে। এটি শুধু দুই দেশের দ্বিপাক্ষিক শত্রুতাকে নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব সহ একাধিক আঞ্চলিক শক্তি মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের বক্তব্য একে ভেস্তে দিতে পারে। ארצות הברית תקפה את 3 מתקני הגרעין של איראן. অন্যদিকে ইরানও সাম্প্রতিক মাসগুলোতে তাদের প্রতিরক্ষা নীতিতে প্রতিরোধের কৌশলকে আরও আক্রমণাত্মক করে তুলেছে। খামেনির ঘনিষ্ঠ মহল ইঙ্গিত দিয়েছে, আক্রমণ হলে এবার আর শুধু সামরিক স্থাপনা নয়, রাজনৈতিক নেতৃত্বকেও লক্ষ্য করা হবে। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হুমকি ও হামলার আবহে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংঘর্ষের দিকেই ধাবিত হচ্ছে। বিশেষত তেহরান ও তেল আবিব দুই নগরই এখন সামরিক ও কৌশলগতভাবে প্রস্তুতি নিচ্ছে যে কোনো পরবর্তী বড় ধরনের যুদ্ধের জন্য। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে সাময়িক যুদ্ধবিরতির পর আবারও ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে ইরান ও ইসরায়েল। ইসরায়েল যদি ভুল করেও আবার ইরান আক্রমণ করে, তাহলে এবার ইরান সমুদ্রের তলদেশে থাকা মিসাইল সিটি ব্যবহার করে গোটা ইসরায়েলকে নরকে পরিণত করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকগণ। পারস্য উপসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের শতাধিক মিসাইল সিটি টানেলে 2000 কেজি পর্যন্ত ওয়ারহেডধারী সেজিল ও খেহিবার শেকান ব্যালিস্টিক মিসাইল, 1650 কিলোমিটার পাল্লার পাবে ক্রুজ মিসাইল ও স্বচালিত স্পিডবোট রাখা আছে। 5 মিনিটের কম সময়ে একটি ঘাঁটি থেকেই 300-র বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব, যা ইসরায়েলের অ্যারো 3 ডেভিডি স্লিং ও থার্ড প্রতিরক্ষা স্তরকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
অপরদিকে 2025-এর জুনের অপারেশন রাইজিং লায়নে 550 মিসাইলের 86% ভূপাতিত করেছে ইসরায়েল। তবে স্টক দ্রুত কমে আসায় আগামী সংঘর্ষে বাধ্য হয়ে লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালাতে পারে ইরান। একটি মাঝারি মানের মিসাইল সিটি থেকে 10 মিনিটে 350 থেকে 400টি মিসাইল ছোড়া যায়। এর মধ্যে 65% ব্যালিস্টিক, 35% ক্রুজ মিসাইল। বিশেষজ্ঞরা ধারণা করছেন ইসরায়েল মিসাইল সিটিতে আঘাত করলে ইরান দিমোনা ও নেভাতিভ লক্ষ্য করে হামলা চালাতে পারে, যা ইসরায়েলের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে। ইরানের নৌবাহিনী সমুদ্রতলের মিসাইল ঘাঁটি রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে দ্রুত জবাবদানে বেশ কৌশলী। বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত শুধুমাত্র ইরানের পক্ষেই এত গভীর ও গোপন মিসাইল অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এই মিসাইল সিটি প্রকল্পের মূল উদ্দেশ্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করা। হাইপারসনিক প্রযুক্তির পাশাপাশি লো অবজারভেবল ক্রুজ মিসাইল ব্যবহার করে ইরান ইসরায়েলে হামলা করতে চায়। ইরানের মিসাইল সিটির অবস্থান জানাও ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পক্ষে প্রায় অসম্ভব। অনেক ক্ষেত্রেই সমুদ্রতল থেকে 30-40 মিটার নিচে তৈরি টানেলে এ অস্ত্র ভাণ্ডার রাখা হয়, যা স্যাটেলাইট ইমেজ থেকেও শনাক্ত করা কঠিন। এছাড়া ইরান সাইবার সক্ষমতা দিয়েও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে। বিশেষজ্ঞরা বলছেন ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামোকে সাইবারভাবে দুর্বল করে দিতে পারে তেহরান। বিশ্লেষকদের মতে পরবর্তী যুদ্ধ হবে মাত্র কয়েক ঘন্টার, কারণ মিসাইল সিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরান প্রথমেই ব্যাপক মিসাইল ছুটতে সক্ষম। অন্যদিকে ইসরায়েল তা প্রতিহত করতে গিয়ে স্টক কমিয়ে ফেললে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে। চূড়ান্তভাবে যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয় তাহলে শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, কাতার, বাহরাইন সহ আমেরিকার ঘাঁটিও হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের দাবি এই যুদ্ধ শুরু হলে কে শুরু করলো তা নয়, কে শেষ করলো সেটাই ইতিহাস মনে রাখবে। বিশ্ব ভূ রাজনীতির উত্তেজনা যেন কমছে না, ক্রমাগত বেড়েই যাচ্ছে। ইসরায়েল, ইরান, ফিলিস্তিন, ভারত, পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে চীন তাইওয়ান বিরোধ যুদ্ধে রূপ নিতে যাচ্ছে এমন ধারণা করছে বিশেষজ্ঞরা। তাইওয়ানের সঙ্গে সোমালিল্যান্ডের নতুন কোস্টগার্ড সহযোগিতা চুক্তিকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছে চীন। বেজিংয়ের অভিযোগ এটি চীন নীতির সরাসরি লঙ্ঘন এবং চীনের সার্বভৌমত্বের ওপর আঘাত। চীনের সোমালিয়া দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত 24 জুলাই তাইফেই সফরে সোমালিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আব্দি রহমান ও তার প্রতিনিধি দল এই চুক্তি স্বাক্ষর করেছেন। দূতাবাস বলছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। একমাত্র বৈধ সরকার হলো গণপ্রজাতন্ত্রী চীন। এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ও আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছু নয়। চীন আরও সতর্ক করে বলেছে, এই সহযোগিতা কোনোভাবেই তাইওয়ানের স্বাধীন স্বীকৃতি আনতে পারবে না এবং চীনের অবশ্যম্ভাবে পুনঃ একত্রীকরণ রোধ করা সম্ভব নয়। বেইজিং তার অবস্থান সমর্থনে ইতিহাসের একাধিক দলিলের উল্লেখ করেছে। এর মধ্যে আছে 1943 সালের কায়রো ঘোষণা, 1945 সালের পোটাসডাম প্রোক্লেমেশন এবং 1971 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 758 নং প্রস্তাব। চীনা দূতাবাস আরও বলেছে, সোমালিল্যান্ড হলো সোমালিয়ার অংশ, তাই তাইওয়ানের সঙ্গে কোনো সরকারি যোগাযোগ থেকে বিরত থাকতে হবে এবং ইতিহাসের গতিপ্রবাহের বিপরীতে যাওয়া যাবে না। প্রসঙ্গত, তাইওয়ান বা সোমালিল্যান্ড কোনোটি এখনও আন্তর্জাতিকভাবে পূর্ণ স্বীকৃতি পায়নি। তবে বাস্তবে উভয় অঞ্চলে স্বশাসিত এবং সাম্প্রতিক বছরগুলোতে তারা ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। তবে নতুন কোস্টগার্ড চুক্তিকে দুই পক্ষই বলেছে অন্তত কৌশলগত পদক্ষেপ।
সোমালিল্যান্ডের 850 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা গালফ অফ এডেনের পাশে হওয়ায় অঞ্চলটি সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এই চুক্তির আওতায় যৌথ প্রশিক্ষণ, উদ্ধার অভিযান ও কর্মী বিনিময়ের পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও এটি তাৎপর্যপূর্ণ। সোমালিল্যান্ডের উপকূলীয় জলে বছরে প্রায় 2 লাখ মেট্রিক টন মাছ আহরণের সম্ভাবনা রয়েছে। চুক্তি কার্যকর হলে কর্মসংস্থান ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জীবিকা উন্নত হবে বলে আশা করা হচ্ছে। শুধু নিরাপত্তা নয়, সোমালিল্যান্ডের প্রতিনিধি দল সফরের সময় কৃষি, অবকাঠামো ও ডিজিটাল খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করেছে। বিশ্লেষকদের মতে এটি স্পষ্টভাবে তাইওয়ান ও সোমালিল্যান্ডের মধ্যে এক দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছে। এদিকে চীনের কঠোর প্রতিক্রিয়ার পর এখন নজর সবার একটাই, বেইজিং কি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে নাকি চাপের মধ্যেই চলতে থাকবে তাইওয়ান সোমালিল্যান্ডের এই নতুন কূটনৈতিক উদ্যোগ। ইসরায়েলের ডানপন্থী চাপের মুখে সরকার টিকিয়ে রাখতে এবার গাজার কিছু অংশ দখলের একটি নতুন পরিকল্পনা এঁকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার কিছু অংশ দখলের একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন নেতানিয়াহু। তবে এর উদ্দেশ্য কেবল সামরিক নয়, রাজনৈতিকও। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেটজ এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মন্ত্রিসভায় তার সরকার ভাঙনের মুখে তিনি এই নতুন পরিকল্পনা পেশ করেন। গাজায় সীমিত ত্রাণ প্রবেশের সিদ্ধান্তে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এমন অবস্থায় নড়বড়ে হয়ে উঠেছে নেতানিয়াহুর গদি। তাই সরকার টিকিয়ে রাখতে গাজায় এই দখল পরিকল্পনা সবার সামনে নিয়ে আসেন তিনি। হারেটজের ওই প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নতুন পরিকল্পনায় যুদ্ধবিরতিতে রাজি হবার জন্য হামাসকে কয়েকদিনের সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি হামাস সাড়া না দেয় তাহলে গাজার বিভিন্ন এলাকা দখল করতে শুরু করবে ইসরায়েল। হামাসের পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত চলতে থাকবে এই দখল প্রক্রিয়া। হারেটজ আরও জানায়, এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনেরও সম্মতি রয়েছে। ইসরায়েলের ডানপন্থীদের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের রাজনৈতিক সম্পর্ক আগে থেকেই দৃশ্যমান। ফলে আন্তর্জাতিক সমর্থনের আশ্বাস পেয়ে নেতানিয়াহুর এই পদক্ষেপ আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় ইচ্ছাকৃতভাবে ত্রাণ আটকে রাখার প্রশ্নে ইসরায়েলি মন্ত্রিসভার সম্প্রতি বড় ধরনের মতবিরোধ দেখা দেয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন সীমিত আকারে মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হন অর্থমন্ত্রী স্মোট্রিচ। তিনি সরাসরি হুমকি দেন, সরকার যদি এই সিদ্ধান্তে অনড় থাকে তাহলে তিনি পদত্যাগ করবেন। স্মোট্রিচের ভাষায়, গাজায় খাদ্য প্রবেশ বন্ধ রেখে যে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে সেটি একটি কৌশল যার মাধ্যমে হামাসকে চাপে রাখা সম্ভব। আর এই দুর্ভিক্ষ কৌশল কার্যকর রাখতেই তিনি ত্রাণ পাঠানোর বিরোধিতা করেন। এই অবস্থায় নেতানিয়াহু নিজের জোট সরকারকে টিকিয়ে রাখতে গিয়ে কট্টর ডানপন্থীদের মন রাখতে পরিকল্পনা সংশোধন করেন এবং গাজা দখলের প্রস্তাব সামনে আনেন। হারেটজ বলছে, এই পরিকল্পনার পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের মতো নেতাদের খুশি করাই লক্ষ্য, যাতে তারা সরকারের বাইরে চলে না যায়। পরিকল্পনা উত্থাপনের পর স্মোট্রিচ পদত্যাগের হুমকি থেকে সরে আসেন। এরপরই নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তাকে ও বেন গভিরকে আমন্ত্রণ জানানো হয়, যেটি আগের বৈঠকে করা হয়নি। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা কিছু এলাকায় কৌশলগতভাবে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করেছে এবং আকাশপথে সীমিত ত্রাণ ফেলার অনুমতি দিয়েছে। কিন্তু এই উদ্যোগকে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো একেবারেই অপ্রতুল হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েলের এসব পদক্ষেপ গাজার প্রকৃত মানবিক সংকট থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা।
জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বহুবার বলেছে ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে যাতে গাজার মানুষকে রাজনৈতিক চাপে ফেলা যায়। এই অবরোধে হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে, বহু মানুষ প্রাণ হারাচ্ছে। জাতিসংঘের ভাষ্যমতে গাজায় এখন পুরোপুরি মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে। এই পরিস্থিতিকে নেতানিয়াহুর গাজা দখলের নতুন পরিকল্পনা শুধু সহিংসতা নয়, আরও বড় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সরকারের রাজনৈতিক হিসাব মেলাতে গিয়ে গাজার লাখো মানুষের জীবন ঝুঁকি বাড়ছে বলেও আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি আলোচনায় হঠাৎ করেই চমকপ্রদ নতুন শর্ত দিয়েছে হামাস। দলটির দাবি প্রতিটি জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ৩০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। হামাসের এই নতুন দাবির খবর প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক হারেটস, যেখানে উপসাগরীয় অঞ্চলে নিযুক্ত এক কূটনীতিক জানিয়েছেন এটি ছিল আলোচনায় যুক্ত সকল পক্ষের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। আগের প্রতিবেদনে বলা হয়েছিল প্রথম ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে আজীবন দণ্ডপ্রাপ্ত ২০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু নতুন শর্ত অনুযায়ী সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ গুণ। এর মানে দাঁড়ায় ইসরায়েলের কারাগারে থাকা ২৮৮ জন আজীবন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী প্রায় সকলেই মুক্তি পাবে, যাদের মধ্যে অনেককে ইসরায়েল এতদিন মুক্তি দেওয়ার কথা কল্পনাও করেনি। কূটনীতিকদের ভাষায় হামাসের হাতে থাকা অবশিষ্ট সব জিম্মিকে ইসরায়েলি সেনা হিসেবে ধরে নিচ্ছে, অর্থাৎ প্রতিটি জীবিত জিম্মি যেন সামরিক দিক থেকে সর্বোচ্চ মূল্যের সম্পদ। এই দাবিটি হুবহু মিলে যায় আগের এক যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে। তখন ৫ জন নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছিল হামাস। প্রতিটি সেনার বিনিময়ে মুক্তি পায় ৩০ জন আজীবন দণ্ডপ্রাপ্ত বন্দী এবং আরও ২০ জন সাধারণ বন্দী। ইসরায়েলি পক্ষ আশা করেছিল এবার ১০ জন জিম্মির বিনিময়ে প্রায় ১২০ জন আজীবন দণ্ডপ্রাপ্ত বন্দীকে ছাড়তে হবে, কিন্তু হঠাৎ হামাসের এই নতুন প্রস্তাব আলোচনায় চরম অচলাবস্থা তৈরি করেছে। לא, אנחנו מאוד 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 ממוקדים, ואני מאוד מאוד ממוקד בהשגת המטרות. কাতার সরকারের খসড়া সমঝোতা নথিতেও ইঙ্গিত ছিল শিগগিরই আলোচনার ইতি টানা হবে। সেখানে মানবিক সহায়তা এবং গাজার নির্দিষ্ট এলাকায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের প্রস্তাবও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু হামাসের সর্বশেষ দাবির পর নথিটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে হামাসের কাতার ভিত্তিক প্রতিনিধিরা যেখানে চুক্তির পক্ষে, গাজার নেতৃত্ব সেখানে আরো কঠোর অবস্থান নিয়েছে। তাদের মতে জিম্মিদের বিনিময়ে বন্দীদের কার্ড এখন সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বিশ্লেষকদের ধারণা এটি হয়তো কেবল আলোচনায় চাপ সৃষ্টি করার কৌশল, অথবা সত্যিই এমন একটি দাবি যা আলোচনাকে পুরোপুরি ভেস্তে দিতে পারে। বিশ্লেষকদের ধারণা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ইসরায়েল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র আপাতত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে। এদিকে কাতার হাল ছাড়তে রাজি নয়। তারা আশা করছে অন্তত প্রথম ধাপের জিম্মি বিনিময় সম্পূর্ণ করা গেলে বৃহত্তর শান্তি আলোচনার পথ খুলবে। তবে তারা হামাসকে সতর্ক করেছে অতিরিক্ত গড়িমসি করলে তাদের কাতার থেকে বহিষ্কার করা হতে পারে। دولة الرئاسة دولة الكويت سيتم عقد اجتماع للمجلس الوزاري استثنائي طارئ فيه। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ইঙ্গিত দিয়েছেন এই কাঠামোর আলোচনায় ব্যর্থ হলে ওয়াশিংটন সরাসরি নতুন পথ খুঁজতে পারে, যেখানে যুদ্ধ চলতে থাকলেও সমান্তরালভাবে শান্তির উদ্যোগ নেওয়া হবে। מעבר לזה אני לא יכול לפרט, יש גם מידע מאוד חשוב וגם תוכניות אופרטיביות. এখন প্রশ্ন হলো হামাসের এই দাবির ফলে কি যুদ্ধবিরতির আলোচনার শেষ অধ্যায় লেখা হয়ে গেল, নাকি আবারও খুলে যাবে নতুন এক অধ্যায়ের দরজা?